আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি ফ্রান্সে স্টুডেন্ট ভিসায় আসার যে ফুল প্রসেসগুলো রয়েছে, তো সবগুলো প্রসেস নিয়ে আমি এই একটা ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেকেই আসলে আমার ভিডিওগুলোতে কমেন্ট করেন, ভাইয়া এভাবে ভিডিও দিয়ে আমরা কিছু বুঝতে পারি না, তো একটা ফুল ভিডিও দেন যেখানে আপনি ফ্রান্সের যে প্রসেসগুলো রয়েছে এটা নিয়ে আলোচনা করবেন। তো আপনাদের জন্য মূলত এই ভিডিওটি। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আসি আইএলস নিয়ে। তো ফ্রান্সে নর্মালি 6 6.5 লাগে আইএলস রেজাল্ট। তো আপনি আইএলসটা মূলত কখন দিবেন, কখন আপনার আইএলস রেজাল্ট আপনার হাতে থাকা উচিত? নর্মালি ফ্রান্সের যে মেইন সেশন সেটি হচ্ছে সেপ্টেম্বর সেশন। সেপ্টেম্বর সেশনের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে তার আগের বছরের মোটামুটি নভেম্বর ডিসেম্বর থেকে কিছু কিছু ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যায়। অর্থাৎ 2025-এর সেপ্টেম্বর সেশনের জন্য কিন্তু এখন আমি ভিডিওটি করছি ডিসেম্বরে। সো অলরেডি কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়েছে। ম্যাক্সিমাম এরিয়া এখন ওপেন হয় নাই, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে ওপেন হবে, বাট কিছু কিছু ইউনিভার্সিটির অলরেডি ওপেন হয়ে গিয়েছে। সো আমি বলবো যে আপনার যদি ফ্রান্সে আসার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি নভেম্বর ডিসেম্বরের ভিতরে আপনার যেন হাতে আপনার আইএলটিএস রেজাল্টটি থাকে, এটা আপনি ইনশিওর করবেন। তবে এখনো যাদের আইএলটিএস রেজাল্ট নেই আপনাদের কাছে, এখন আমি ডিসেম্বরে ভিডিওটি করছি, সো আপনারা অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরেই আপনার হাতে যেন আইএলটিএস রেজাল্টটি থাকে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আইএলটিএস ছাড়াও কিন্তু ফ্রান্সে অ্যাপ্লাই করা যায়। আপনার যদি এমওআই থাকে, কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু ফ্রান্সে এমওআই দিয়েও অফার লেটার পাওয়া যায় এবং এমওআই দিয়ে ভিসাও হয় অনেকের। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আইএলটিএস দেওয়ার চেষ্টা করবেন, কারণ এমওআই দিয়ে যদি আপনি নির্ভর করে থাকেন হয়তো আপনি খুবই কম সংখ্যক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, আর ভিসা পসিবিলিটিও কিছুটা হলেও কমে যায়। তো আপনি অবশ্যই যদি সম্ভব হয় অবশ্যই আইএলটিএস আপনি দেবেন। তো এরপরের যে স্টেপটি আসে সেটি হচ্ছে ইউনিভার্সিটি খোঁজা। এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ আমি বলবো। আপনি যত সময় এর ইউনিভার্সিটি খোঁজার পিছনে ব্যয় করবেন আসলে আপনি তত ভালো একটা রেজাল্ট আপনার কাছে আসবে আমি মনে করি। সো আমি যেহেতু বললাম যে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই কিছু কিছু ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়ে যায়, সো আপনাকে কিন্তু তারও আগে থেকে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে আপনার ইউনিভার্সিটি খোঁজা শুরু করে দিতে হবে বলে আমি মনে করি। তাহলে আপনার কোনো ইউনিভার্সিটি মিস হবে না, বা আপনি ইউনিভার্সিটি পোর্টাল ওপেন হওয়ার সাথে সাথে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর শুরুর দিকে অ্যাপ্লাই করলে কিন্তু অফার লেটার পাওয়ার চান্সটা বেড়ে যায়। সো আপনি মোটামুটি নভেম্বরের ভিতরেই চেষ্টা করবেন আপনার ইউনিভার্সিটিকে খুঁজে একটা লিস্ট করে ফেলা, একটা এক্সেল করে ফেলার। আর যারা এখনো শুরু করেন নাই তারা এখন থেকেই শুরু করে দিন, এবং আমি বলবো যে জানুয়ারির ভিতরেই আপনার হাতে যেন একটা পূর্ণাঙ্গ লিস্ট থাকে। আপনি যে ইউনিভার্সিটিতে আপনার যে সাবজেক্ট, আপনি যে ইউনিভার্সিটিগুলোতে আপনার সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকে আপনি খুঁজে একটি সুন্দর করে একটি লিস্ট বানিয়ে ফেলুন। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের জন্য ব্যাংকে টাকা রাখা। তো আপনারা হয়তো জানেন যে ফ্রান্সের জন্য মোটামুটি 6 মাস আগে থেকে টাকা রাখতে হয়। সো আপনি সেপ্টেম্বর সেশনে যাইতে চাইলে আপনাকে মোটামুটি জানুয়ারির ভিতরেই ব্যাংকে টাকা রাখা উচিত যদি আপনি 6 মাসের স্টেটমেন্ট দেখাইতে চান। আর সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইউনিভার্সিটি খোঁজার পাশাপাশি এই টাকার বিষয়টিকে কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এবং আপনি জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরেই ব্যাংকে পর্যাপ্ত টাকা আপনার হচ্ছে রাখতে হবে। আর ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, সো সেই ভিডিওর লিঙ্কটি এখানে দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারেন। তো আপনি তো ইউনিভার্সিটি লিস্ট করে ফেলেছেন, এরপরে ডেডলাইন দেখে দেখে পোর্টাল ওপেন হওয়ার পর থেকে আপনি একটা একটা করে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা শুরু করবেন। সো যে ইউনিভার্সিটি পোর্টালগুলো আগে ওপেন হবে এবং আগে ডেডলাইন শেষ হবে সেগুলোর আপনি আগে আগে অ্যাপ্লাই করবেন। এর মধ্যে আপনি আপনার যে এসওপি, আপনার অর্থাৎ মোটিভেশনাল লেটার, আপনার সিভি, ইউরোপাস সিভি, এগুলো আপনি তৈরি করে ফেলবেন এই টাইমের মধ্যেই। এবং যে ইউনিভার্সিটি পোর্টালগুলো ওপেন হবে
সেগুলোতে আপনি অ্যাপ্লাই করা শুরু করবেন। তো এখানে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করে রাখি, সেটি হচ্ছে ফ্রান্সের ইউনিভার্সিটিগুলো কিন্তু ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিতেই অ্যাপ্লিকেশন ফি লাগে না, সো আপনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার সাবজেক্টে আপনি যতগুলো ইংলিশ টপ প্রোগ্রাম পাবেন, আমি বলবো যে যেগুলো আপনার সাথে ম্যাচ করে প্রোফাইল, সেগুলোতে সবগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন, যেহেতু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। আর ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই কিন্তু মাস্টার্স প্রোগ্রামে কোনো এক্সামও দিতে হয় না, আপনার কোনো অ্যাডমিশন এক্সাম বা এই ধরনের কোনো কিছু লাগে না। সো এটাও একটা সুবিধা আপনাদের জন্য। তো আশা করছি এরপরে আপনি একটি কন্ডিশনাল অফার লেটার কোনো একটা ইউনিভার্সিটি থেকে পেয়ে যাবেন, একটা বা একাধিক ইউনিভার্সিটি থেকে। তো এরপর আপনাকে যেটি করতে হবে, হয়তো ইউনিভার্সিটি আপনাকে একটা কন্ডিশন দিবে যে আপনার যে রেজিস্ট্রেশন ফিটি রয়েছে সেটি আপনাকে পে করতে হবে। এই রেজিস্ট্রেশন ফির অ্যামাউন্টটা নর্মালি 250 ইউরোর মধ্যে হয়ে থাকে। সো এই অ্যামাউন্টটি আপনাকে কি করতে হবে, আপনার কোন একটি ব্যাংক থেকে একটি স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে, করে আপনার এই টাকাটি ইউনিভার্সিটিতে এই রেজিস্ট্রেশন ফিটি পাঠিয়ে দিতে হবে। তো এই রেজিস্ট্রেশন ফি দেওয়ার পরেই কিন্তু ইউনিভার্সিটি আপনাকে একটি আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দিবে। তো এই আনকন্ডিশনাল অফার লেটারটি পাওয়ার পরেই কিন্তু আপনি চাইলে যে কোনো সময় ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আমি একটি বিষয় যোগ করতে চাই, সেটি হচ্ছে ভাষা শেখার যে বিষয়টি। আপনাকে কিন্তু অবশ্যই ফ্রেঞ্চ ভাষা শিখতে হবে আপনি যদি এখানে আসলে সার্ভাইভ করতে চান। কেননা এখানে কিন্তু ইংলিশ একদমই চলে না, বাস্তবতা সেটি হচ্ছে এখানে একদমই ইংলিশ চলে না। আপনি হয়তো মনে করতে পারেন সমস্যা নেই, অন্যান্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা রয়েছে, তারাও পারবে না, আমিও পারি না, সমস্যা নাই, ওদের সাথে একসাথে ম্যাচ করে নিব। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি এখানে এসে দেখবেন অন্য সব দেশের স্টুডেন্টরাই মোটামুটি ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে, বাট আপনি পারেন না। এটি কেন? আমরা বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা আমরা যখন একটা দেশে যাই, আমাদের মূল টার্গেটটাই থাকে হচ্ছে সেই দেশে চলে যাওয়া, পা দেয়া। বাট আমরা এই বাস্তবতাগুলো জানি না, যে ভাষার যে বিষয়গুলো রয়েছে। আমরা ছাড়া অন্য যে দেশের স্টুডেন্টরা ফ্রান্সে পড়তে আসে, মূলত তারা কিন্তু ফ্রান্সের একটা উপনিবেশ ছিল আগে। তো মূলত ওই দেশের স্টুডেন্টরাই মূলত ফ্রান্সে পড়তে আসে। তো তারা কিন্তু ফ্রেঞ্চ অলরেডি জানে, কারণ হচ্ছে তাদের হয়তো কারো কারো ফ্রেঞ্চ হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কারো কারো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো তারা কিন্তু দেখবেন যে সবাই মোটামুটি ভালো ফ্রেঞ্চ পারে, দেখবেন শুধু আপনি পারেন না, বা আপনার যে একটা ইন্ডিয়ান ফ্রেন্ড আছে সে পারে না। তো এটা কিন্তু আসলে অনেক পেইনফুল একটা বিষয়, আপনি সবার সাথে কমিউনিকেট করতে পারতেছেন না। আপনি হয়তো বলবেন যে আমার প্রোগ্রাম তো ইংলিশে, আমাকে ইংলিশে পড়ানো হবে, বাট আপনি এটা প্রত্যেকটা পদে পদে আপনি ফেস করবেন আপনার ভাষা না জানার যে বিষয়টি। এর ফলে আপনি কোনো জায়গায় ঠিকভাবে কমিউনিকেট করতে পারবেন না, খুবই প্রবলেম হবে, কারণ এখানে আসলে কেউই ইংলিশে কথা বলে না। তো আমি বলবো আপনি এই অফার লেটার পাওয়ার পর থেকেই অবশ্যই খুবই জোর দিয়ে খুবই ভালোভাবে আপনি যতটুকু সম্ভব ভাষা শেখার চেষ্টা করুন। সো আপনি চেষ্টা করবেন যতটুকু ভাষা শিখে আসা যায় ততই ভালো। আর আপনার যদি আগে থেকে লক্ষ্য থাকে ফ্রান্সে আসার, তাহলে আমি বলবো আপনি 2 বছর আগে থেকে ফ্রেঞ্চ শেখা শুরু করুন। মোটামুটি আপনি B1 লেভেলের একটি ফ্রেঞ্চ নিয়ে আপনি আসুন, এবং তাহলে আপনার আসলে অনেক ইজি হবে আপনার লাইফটা এখানে সার্ভাইভ করার জন্য। তো আপনার হাতে অফার লেটার রয়েছে, তো আপনি কখন থেকে আসলে ভিসা প্রসেসিং শুরু করবেন? তো নর্মালি আপনার জুনের শুরুর দিকে, আপনি যে বছরে যাচ্ছেন সেই বছরের জুনের শুরুর দিকে আপনার এই ক্যাম্পাস ফ্রান্সের প্রসেসটি শুরু করা উচিত। এর বেশি দেরি করলে কিন্তু দেখবেন যে অনেক বেশি স্টুডেন্ট হয়ে যায়, তখন ক্যাম্পাস ফ্রান্সে অনেক সময় লাগে, তো আপনার হয়তো ডিলে হয়ে যেতে পারে। সো আমি বলবো আপনার অবশ্যই জুনের শুরুর দিকে আপনি ক্যাম্পাস ফ্রান্সে আপনার ভিসা প্রসেসিং এর জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার পরে তারা একটি সময় নেবে, নেওয়ার পরে তারা আপনাকে ইন্টারভিউতে ডাকবে। ইন্টারভিউ নেওয়ার পরে আবার মোটামুটি 2 সপ্তাহ লাগে, তারপরে ওরা হচ্ছে এটাকে আপনার কালচারাল সেকশনে হ্যান্ড ওভার করে। সেক্ষেত্রে হয়তো আপনার জুনের শেষের দিকে অথবা জুলাইয়ের শুরুর দিকে আপনি কালচারাল সেকশনের যে ইন্টারভিউটি রয়েছে সেটি হয়তো ফেস করতে পারবেন। তো তারপরে কালচারাল সেকশনের যখন আপনি ইন্টারভিউটি দিয়ে ফেলবেন, তারপরে আপনার এম্বাসির যে ইন্টারভিউটি সেটি ফেস করার আগে কিন্তু আপনাকে সব ডকুমেন্টগুলো আপনার যে রয়েছে সেগুলো আপনার রেডি করে ফেলতে হবে, ইনক্লুডিং দ্য ব্যাংক স্টেটমেন্ট। তো অনেকেই কিন্তু এই এম্বাসির প্রসেস শুরু করতে, এম্বাসিতে
অ্যাপ্লিকেশন করতে একটু দেরি হয়ে যায়। মূলত এর কারণটি হচ্ছে অনেকেরই ব্যাংক স্টেটমেন্টের টাকাটি রেডি থাকে না। অনেকেই হয়তো জাস্ট যখন ক্যাম্পাস ফ্রান্সে প্রসেস শুরু করবেন তার আগে আগে হয়তো ব্যাংকে টাকা রেখে দেন, দিয়ে তারপরে ওয়েট করতে থাকেন যে টাকার ম্যাচুরিটি একটু বাড়ুক তারপরে আমি এম্বাসি ফেস করব। তো আসলে কিন্তু এটি করলে আপনি অনেক ঝামেলায় পড়ে যাবেন, আর অনেক বেশি ডিলে হলে ভিসা পাওয়ার পসিবিলিটিও কমে যায়। সো আপনি টাকা আগে আগেই রেডি করে রাখবেন। সো আপনি জাস্ট আপনার ভিসা ইন্টারভিউর আগে আপনি ব্যাংক স্টেটমেন্টটি উঠিয়ে ফেলবেন, ফেলে আপনার সব ডকুমেন্টগুলো রেডি করে আপনি ভিসা ইন্টারভিউটি ফেস করবেন। তো নর্মালি আমি যেই স্টেপে বললাম, আপনার আগস্টের ভিতরেই, আগস্টের শুরুর দিকেই আপনার ভিসা ইন্টারভিউটি হওয়ার কথা। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আগস্ট মাসের ভিতরে আপনার ভিসার রেজাল্টটিও আপনি পেয়ে যাবেন। সো রেজাল্টটি পাইলে, যেহেতু আপনার সেপ্টেম্বর সেশনে আপনি যেতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু আপনি ইজিলি সেপ্টেম্বর সেশনে আপনার যখন ইউনিভার্সিটির ক্লাস শুরু হবে, নর্মালি হয়তো 10-12 তারিখ বা 20 তারিখের দিকে আপনার ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের, তো তখন কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সো আপনি আমি যেই ধাপে ধাপে বললাম বিষয়গুলো, যে টাইম লাইন আমি মেনশন করেছি এখানে, আপনি যদি এটি ফলো করেন তাহলে আপনার ভিসা ডিলে হবে না এবং আপনি সঠিক সময়ে কিন্তু ক্লাস ধরতে পারবেন। তো আশা করি আমি কিন্তু ফ্রান্সের স্টুডেন্ট ভিসা যে প্রসেসগুলো রয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটি আলোচনা করেছি এই ভিডিওতে। আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে আপনি কমেন্ট করতে পারেন ভিডিওতে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।